নমস্কার। এই মধ্যবিত্ত নিয়ে বলবো শুনে একজন বন্ধু বলল, কোন মধ্যবিত্ত? বললাম তার মানে? তখন সে বললো যে তুই এখন যা মধ্যবিত্ত আর 20 বছর আগে যে মধ্যবিত্ত ছিলি তা এক, বা তুই যা মধ্যবিত্ত তোর বাবা যেরকম মধ্যবিত্ত ছিলেন তা এক। ভেবে দেখলাম সত্যি তো তাই। 20 বছর আগে তো বটেই, তখনও মধ্যবিত্ত আলাদা ছিল। আর তারও আগে মানে যে মধ্যবিত্তকে নিয়ে বাংলা সাহিত্য, বাংলা চিত্রকলা, কি বাংলায় তো চিত্রকলা হয় না, মানে বাঙালির চিত্রকলা কিংবা নাটক কিংবা গান এইসব হয়েছে, যে মধ্যবিত্ত চিত্রিত হয়েছে, বিবৃত হয়েছে, সেই মধ্যবিত্তর যে বাইরের লক্ষণগুলো আর এখনকার মধ্যবিত্তর যে বাইরের লক্ষণগুলো, সেগুলো কি আদৌ এক না? তার আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। সেই মধ্যবিত্ত যখন খেত তখন পাতে একটা গোটা ডিম পেত না। দেখবেন সবাই বলে আমরা তো গোটা ডিম খাইনি কখনো, আর্ধেক করা হতো, সেই আর্ধেকও আবার ঠিক সমান সমান হতো না, তাই নিয়ে বিতণ্ডা হতো, ও কুসুম বেশি পেয়ে গেছে আমি পাইনি। এখন দিনে 3টে ডিম খাচ্ছে, সব সেদ্ধ নয় অবশ্যই, অমলেট করে খাচ্ছে, যাকে মধ্যবিত্ত আদর করে ডাকে মামলেট। আর ধরুন আগে রেস্তোরাঁয় কবার খেত, ধরছি বছরে 2বার, এখন খায় সপ্তাহে 2বার। আর যদি সুইগি জোম্যাটো করে বাইরের খাবার আনিয়ে খাওয়াটাকে বাইরের খাওয়া ধরেন, তাহলে বোধহয় রোজ। সিনেমা বছরে দেখতো 2টো, এখন দিনে দেখে 3টে। মধ্যবিত্ত যে বাবা মা, তারা কল্পনা করতে পারতেন না যে তাদের কোনোদিন বাড়ি গাড়ি হবে। ওটা উচ্চবিত্তদের জন্য, বড় লোকদের জন্য, তারা বাড়ি গাড়ি করবে। এখন মধ্যবিত্তের একটা বাড়ি আছে, আরেকটা হচ্ছে নিউ টাউন বা শান্তিনিকেতনে, প্রমোটার একটু গোলমাল করছে, 2 বছরের মধ্যে হয়ে যাবে, কোনো চিন্তা নেই। একটা গাড়ি আছে ছোট, কিন্তু একটা এসইউভি না হলে মন ভরছে না। সবাই মিলে হইচই করতে করতে অন রোড একটা পুরী ট্রিপ না হলে কি করে মধ্যবিত্ত নিজের দিনগুলোকে উদযাপন করবে? এবং মধ্যবিত্তর যে ছেলে মেয়ে, যারা সকাল থেকে উঠে ল্যাপটপে বা মোবাইলে, কিশোর কিশোরী, যুবক যুবতী আবি জাবি সার্ফ করছে, কোনো মানে নেই, হট করে গা ঝাড়া দিয়ে উঠে উফ কীরকম ম্যাচ করছে, করে গিয়ে একটা ক্যাফেতে গিয়ে বসলো। কি করছে? ওই একই কাজ, ল্যাপটপ বা মোবাইলে হাবি জাবি সার্ফ করছে, কিন্তু একটা 150 টাকা দামের কফি আস্তে আস্তে খাচ্ছে। তাদের জিজ্ঞেস করো পুজোয় কী চাই, আগে সবাই কি বলতো, নতুন জামা, নতুন জুতো। এখন তাদের চাই, পুজোয় চাই নতুন ট্যাটু। যে উল্কি জিনিসটাকে মধ্যবিত্ত কিছুদিন আগে অবধি হয়তো একটু অন্যায়ভাবে নিচু শ্রেণীর একটা লক্ষণ বলে ভেবেছে, এখন মধ্যবিত্তের যে জোয়ান ছেলে মেয়ে, তাদের যদি টাকা থাকে তারা সারা গায়ে ট্যাটু করিয়ে নেবে। একটা ভালো যে গায়ে মানে একটা সময়ের পর জামা কাপড় পরার কোনো প্রয়োজন নেই, মানে সে যদি বেরোয় আপনি ভাববেন একটা নকশাদার বহুবর্ণ বহুবিচিত্র বর্ম পরে বেরিয়ে গেছে, সেটা ভালো। অসুবিধাও আছে, প্রথম যৌনতার পর যখন সাধ করে আমার শরীরটা কেমন দেখলে, শরীর সে তো ঠিক দেখতে পেলুম না, 3টে জাহাজ, 18টা সাপ, 64টা নকশা, ও তার মধ্যে শরীরও ছিল বুঝি, মানে একটু অসুবিধা হবে, কিন্তু সেটা আবার আনন্দের। এতে কোনো সন্দেহ নেই যে কিছুদিন পর শিল্পমনস্ক মধ্যবিত্ত বুকে যোগেন চৌধুরী, পিঠে পিকাসো, থাইয়ে মাতিস আর পেটে পটচিত্র নিয়ে ঘুরে বেড়াবে। খুব ভালো, তাতে বাঙালি মধ্যবিত্তের একটা চমৎকার ব্যাপার হবে। কিন্তু প্রশ্ন হলো এই যে এগুলো সবই তো বাইরের লক্ষণ, মধ্যবিত্ত কি ভেতর থেকে বদলে গেছে? মানে যে আগেকার যুগের মধ্যে এখন পুরোপুরি একটা বদল হয়ে গেছে। আমাদের প্রথম যেটা বুঝতে হবে সেটা যে বৃত্তটা বদলেছে। এতে কোনো সন্দেহ নেই যে মধ্যবিত্ত যখন ফ্ল্যাশব্যাকে নিজের আগের অবস্থানের দিকে তাকায়, তখন সে বলে, ও বাবা তখন তো আমি নিম্নবিত্ত ছিলুম রে, তখন মধ্যবিত্ত বলেছিলুম কেন? ঠিক যে নিম্নবিত্তর চেয়ে তার বৃত্তটা এখন অনেক বেড়ে গেছে। কিন্তু মুশকিল হলো এই যে বড় লোকও তো আবার অনেক বেশি বড় লোক হয়ে গেছে, ফলে সে মাঝামাঝিই থেকে গেছে। মানে বৃত্তটাকে দেখলে হবে না, আপনাকে মধ্যটাকে দেখতে হবে। ফলে সেই দিক থেকে তার কোনো রকম পরিবর্তন হয়নি। সে ভেবেছে ওই দেখো গরিবের স্টেশন থেকে আমি কতটা চলে এলাম, বড় লোক আবার ওই দিকে স্টেশনে আরও শো করে ওই দিকে চলে গেছে। মধ্যবিত্ত কুড়িয়ে বাড়িয়ে টাকা জমিয়ে ইটালি বেড়াতে যেতে পারে, কিন্তু সে তো তার ছেলের বিয়েতে বা আরও ভালো করে বললে প্রাক বিয়ের অনুষ্ঠানে শাহরুখ খানকে নাচাতে পারে না রে বাবা। ফলে ও গেছে এইদিকে, সেই সুকুমার রায়ের যেরকম কবিতা আছে বা আমরাও জানি, টোপটা যদি সামনে ঝোলে তুমি যতই দৌড়ো ওটাও তো সামনে চলে যাচ্ছে, ফলে কিছু করতে পারে না। ফলে মধ্যবিত্ত এখন বড় লোককে কী করে? ঘেন্না করে। আগেও যা করতো, কেন? ও বড় লোক তো অমানুষ। তারা সবাই মানুষকে টাকার নিরিখে বিচার করে, তারা উদ্ধত ব্যবহার করে, তারা আর্থিক লাভ বজায় রাখার জন্য শ্রমিক আন্দোলন যে নেতাটি করছে তাকে খুন করায়, তারা একেবারেই কোনোভাবেই মানুষকে মানুষ বলে মনে করে না। মধ্যবিত্ত গরিবকেও ঘেন্না করে, কারণ গরিবরা হচ্ছে অভদ্র, অশিক্ষিত, অনৈতিক। এবং যেরকম প্যারাসাইট সিনেমাটা আমরা দেখলাম না, যদিও সেটা বড় লোকের বয়ানে বলা হয়েছে যে গরিবদের গা থেকে কেমন একটা গন্ধ বেরোয়, সেই জন্য গরিবকে দিয়ে মধ্যবিত্ত রান্না করাবে, কিন্তু সেই রান্নাটা সে নিজে খাবে ডাইনিং টেবিলে বসে, আর যে রান্না করলো সে খাবে রান্নাঘরের মেঝেতে বসে। মধ্যবিত্তকেও হেভি ঘেন্না করে। এই একটা জাত শুধু কথা বলে যাচ্ছে, কোনো কাজ করে না কেন বলতো? যে মধ্যবিত্তের একটা বিরাট
কর্তব্য ছিল তার মূল্যবোধ, তার আদর্শের পতাকাগুলোকে পথ করে ওড়ানো। দেখ পতাকাটা মেঝে পড়ে আছে, আসে ফেল করে চতুর্দিকে তাকাচ্ছে, অন্য লোকগুলো এসে দুয়ো দিয়ে পতাকাটা মারিয়ে তাতে কাদা ফেলে পাক ফেলে চলে যাচ্ছে, এদের কোনো রকম ব্যত্যয় নেই। আচ্ছা, এই যে মধ্যবিত্ত যে সবাইকে খুব ঘেন্না টেন্না করলো, এ সারাদিন ধরে কি ভাবে? এর সর্বোচ্চ স্বপ্নটা কি, ফ্যান্টাসিটা কি? সেটা হচ্ছে, ইস যদি বড় লোক হতাম। সারা দিন ধরে টাকার কথা ভেবে যাচ্ছে। জিজ্ঞেস করলে বলছে হ্যাঁ রবীন্দ্রনাথের কথা ভাবছি। সে তো আলাদা কথা, আপাতমস্তক ভণ্ডামি মধ্যবিত্তের একটা আছে, কিন্তু সেটা আমরা আজকে বলছি না। সারাক্ষণ টাকার কথা ভাবছে, এবং এই যে ভাবছে, এই যে ফ্যান্টাসিটা, এই যে দিবা স্বপ্নটা সে ভালো করে বুনছে, সেটা কেসি নাগের চেয়ে নিখুঁত করে। আচ্ছা ধরা যাক 2 কোটি টাকা পেলাম। আচ্ছা প্রথমে সোনা কাকিমাদের কিছুটা দিতে হবে, কারণ উনি আমাকে মানুষ করেছেন এবং এখন অতি কষ্টে দিন যাপন করছেন। ওই বাড়িটা না, ওই বাড়িটা কিনবো না, ওটা স্ট্যান্ড অ্যালোন, একটা কমপ্লেক্সের মধ্যে কিনলে সিকিউরিটি থাকে, তাহলে ওই বাড়িটা কিনবো। তারপর ওই গাড়িটা কিনবো। কিছুক্ষণের মধ্যে দেখবেন 2 কোটি টাকা কম পড়ে যাচ্ছে। তখন ওই টাকাটাকে বাড়িয়ে নিচ্ছে, অথবা ওই সোনা কাকিমাদের বাদ দিয়ে দিচ্ছে, যখন যেরকম মুড থাকে আর কি। কিন্তু শুধুই কি টাকার কথা ভাবে না, কাঁচা বয়সে যৌনতার কথা ভাবতো। কিন্তু এখন বুঝেছে, যদি বা পুঁটলি থেকে, আকাশ থেকে একটা বিরাট 6 কোটি টাকার পুঁটলি তার ঘাড়ে পড়তে পারে, যৌনতা সে কোনোদিন পাবে না, ও সম্ভাবনা নেই। ফলে এখন ওইটা বেঁকে গিয়ে ওই ভাবনাটা আরেকটা শরীরের ঝামেলার দিকে চলে গেছে, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। সারাদিন ভেবে যাচ্ছে, এবং তার মনে হয় জীবনকে মসৃণ করার জন্যে সে সিগারেট, ইসবগুল, পাকা পেয়ারা, বেলের মোরব্বা, খবরের কাগজের খুন রাহাজানির সংবাদ, সমস্ত কিছু চেষ্টা করে দেখছে, কিন্তু এখনও এই ধাঁধাটা ভেদ করতে পারেনি। কদিনের মধ্যে হয়তো বেরিয়ে যাবে, সেটা আমরা জানি না। কিন্তু তাকে ধারণ করে রেখেছে কি, সেটা হচ্ছে টাকার প্রতি উচ্চণ্ড লোভ। তার মানে একজন মধ্যবিত্ত আসলে বড়লোককে খুব ভালোবাসে, মধ্যবিত্ত গরিবকেও খুব ভালোবাসে। কারণ ফ্যান্টাসির সময় সে ভাবে আমি বড়লোক, কিন্তু তর্কের সময় সে বলে আমি গরিব। আমরা যারা গরিব, যাদের কিছু নেই, তাদের কথাটা তো ভাবতে হবে, তাদের দিকটা তো বুঝতে হবে। সে যখন কাউকে ঠেস দেয়, সে বলে আমরা তো আর বড়লোক নই, আমাদের ওভাবে চললে হবে না, আমাদের অন্যরকমভাবে চলতে হবে। এবং বিদ্রোহ জিনিসটা তার ভীষণ পছন্দের। বিশ্বকাপে দেখবেন যখন বড় দলের সঙ্গে ছোট দল খেলছে, মধ্যবিত্ত অবধারিতভাবে ছোট দলকে সমর্থন করে। হ্যাঁ, যখন জার্মানির সঙ্গে রুমানিয়া, মধ্যবিত্ত রুমানিয়া, আবার রুমানিয়ার সঙ্গে সেনেগাল, মধ্যবিত্ত সেনেগাল, তখন রুমানিয়াকে ভালো লাগছে, বেশি কালো, এদের সমর্থন করতে হবে। বিদ্রোহকে, আমেরিকার বিরুদ্ধে তার খুব রাগ, বড়লোক দেশ, একদম বিচ্ছিরি দেশ, সেইভাবে জিনিসটা চলছে। এবং যখন কেউ কোথাও, কোনো প্রতিষ্ঠান, কোনো কর্তৃপক্ষ, কোনো খুব নামজাদা লোক তার বিরুদ্ধে গালাগাল দিচ্ছে বা মামলা করছে বা ধর্মঘট করছে, মধ্যবিত্ত কিন্তু সবসময় তার সমবেদনাটা এই লোকটার প্রতি, যে মামলাটা করছে, যে বড় লোকটার বিরুদ্ধে লড়ছে। এত বিপ্লব ভালোবাসে যে মধ্যবিত্ত ভালো করে এসিটা চালিয়ে দিয়ে পর্দাগুলো টেনে এক হাতে তেলে ভাজা খেতে খেতে অন্য হাতে 2 আঙুলে ফেসবুকে টাইপ করে। বুদ্ধিজীবীরা রাস্তায় নামছেন না কেন? সত্যিই তো তাই। আমি করব না, আমার গতর বাঁচানোর দরকার আছে, কিন্তু বুদ্ধিজীবীরা যাও বিপ্লব করো। মধ্যবিত্ত সেই দিকে বিপ্লবের প্রতি খুব দায়িত্ব আছে। মধ্যবিত্ত, এতক্ষণ গরিব আর বড় লোকের কথা হলো, মধ্যবিত্ত কিন্তু সত্যি বলতে কি মধ্যবিত্তকেও খুব ভালোবাসে, কোনো সন্দেহ নেই। তার কারণ সে ভেবে দেখেছে, আমরা যখন বলি বাঙালি, আমরা যখন বলি বাঙালি তার মূল্যবোধ হারিয়ে ফেলছে, বাঙালি আর রবীন্দ্রনাথে প্রণত নেই, বাঙালি কীরকম যেন একটা হয়ে গিয়ে আমরা মনে করছি যে সংস্কৃতি পরায়ণতা থেকে একটু চ্যুত হয়ে গেছে। তখন বাঙালি বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি বাঙালি মধ্যবিত্ত। কারণ বাঙালি উচ্চবিত্ত কোনোদিন বাংলা সংস্কৃতির প্রতি উৎসাহী ছিল কি না, বা বাঙালি নিম্নবিত্ত আদৌ কোনোদিন রবীন্দ্রনাথে প্রণত ছিল কি না, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এটা তো কম কথা নয়। একটা গোটা জাতির প্রতিনিধিত্ব করছে একটা গোষ্ঠী, এটা তো কম কথা নয়। যখন বাঙালিকে ব্যঙ্গ করা হচ্ছে, তখন বাঙালির যে ভাবমূর্তিটাকে ব্যঙ্গ করা হচ্ছে, যে খুব সংস্কৃতি নিয়ে বড় বড় কথা বলে আর কাজের কাজ কিচ্ছু করে না, সেটা বাঙালি মধ্যবিত্তরই মূর্তি। তার মানে বাঙালি মধ্যবিত্ত গোটা বাঙালি জাতটাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। একে না ভালোবেসে বাঙালি মধ্যবিত্ত করবে কি? তার মানে বাঙালি মধ্যবিত্ত কে? সে বড় লোককে ঘেন্না করে আবার ভালোবাসে, গরিবকে ঘেন্না করে আবার ভালোবাসে, মধ্যবিত্তকে ঘেন্না করে আবার ভালোবাসে। তাহলে মধ্যবিত্তের অবস্থানটা কি? কিচ্ছু না। নই জুতো নই ছাতা, আমি তবে কেউ নেই। তাকে কেউ বলতে পারে ওর এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তুই ইচ্ছিস মধ্যবিত্ত নয় মধ্যচিত্ত। তার মানে শুধু যে মাঝারি মানের চিত্ত তার নয়, তা তো বটেই, তার সঙ্গে তার চিত্তটা মানে অনেক দুটো জিনিসের মাঝখানে পড়ে চিপকে গেছে, চিপকে যাওয়া চিত্ত। সেই জন্য ওর নাম আসলে হচ্ছে মধ্যচিত্ত। সে হচ্ছে চিরকালীন দ্বিধাগ্রস্ত, মানে বুঝতে পারছে না কোন দিকে যাবে। যখন গরিবের প্রতি সে সমবেদনা দেখায়, তখন মনে হয় একটা সহজ ও তরল বামপন্থার ম্যানিফেস্টো সে গিলে ফেলেছে। কিন্তু যখন বড়লোককে দেখে তার মনে লোভ লক করে, উফ এরকম একটা বাড়ি হতে পারলো না, এরকম একটা গাড়ি, তো তখন দেখা যায় ওই ম্যানিফেস্টোটা সে ত্যাগ করে ফেলেছে।
ফলে এই চিরকালীন দ্বিধাগ্রস্ত যাতে যা ছিল তাই আছে, কিচ্ছু বদলায়নি। সত্যি কিচ্ছু বদলায়নি। কি একটা জিনিস বোধহয় বদলেছে, একটা বড় বদল, সেটা হচ্ছে তার মূল্যবোধের যে একটা লিস্টই আছে, তো একটা তালিকা আছে, তার খুব ওপর দিকে একটা জিনিস ছিল যেটা মধ্যবিত্ত বহুদিন ধরে তার সম্পদ বলে মনে করতো, সেটা হচ্ছে ভদ্রতা। তাকে শেখানো হতো যে বাড়িতে বাবু তুমি যা খুশি বলো, মেজাজটি আজ খারাপ করো, কিচ্ছু না, কিন্তু বাইরে গিয়ে প্রকাশ্যে তুমি অভদ্র ব্যবহার করবে না, তুমি সৌজন্য বজায় রাখবে। এমনকি যদি লোকটার প্রতি তোমার খুব রাগও হয়, তুমি বাড়িতে এসে গজগজ করবে, কিন্তু তার সঙ্গে কথা বলার সময় তুমি তোমার আত্মমর্যাদা থেকে চ্যুত হবে না। তাহলে কিন্তু আমি তোমাকে বলবো, তুমি সম্মানটা নষ্ট করলে কেন, তুমি ওই লোকটা স্তরে নেমে গেলে কেন। এটা এত প্রতিষ্ঠিত ছিল যে মধ্যবিত্তকে ব্যঙ্গ করা হতো ভদ্র লোক বলে। মধ্যবিত্ত আর নিম্নবিত্তের ঝগড়া হচ্ছে, তা নিম্নবিত্ত চলে যাওয়ার সময় পার্টিং শট, মানে শেষ একটা ডায়লগ দেয় তো, সেটা বলছে ভালো জামা কাপড় পরলেই ভদ্রলোক হওয়া যায় না। তার মানে সে মনে করছে যে কলহের সময়ও তুমি তোমার ভদ্রতা থেকে চ্যুত হবে না, তুমি অশালীন শব্দ ব্যবহার করবে না, তুমি অশিক্ষিত ভঙ্গি ব্যবহার করবে না। মধ্যবিত্তের কাছে এই প্রত্যাশা শুধু মধ্যবিত্তের নয়, যে মধ্যবিত্ত নয় তারও। সেই মধ্যবিত্ত এখন কীরকম, তার গোটা সমাজ জুড়ে অসভ্যতা, অন্যকে অপমান করার আনন্দ এর পুলক একদম থরথর করছে। একটা লোকের সঙ্গে আলাপ নেই, অচেনা, তার সঙ্গে যে কর্কশ ব্যবহার করছে বা একটা কথা বিনিময় হয়েছে, তাকে যাচ্ছে তাইভাবে সবার সামনে অপদস্থ করাকে বলা হচ্ছে সপ্রতিভতা। এখন ভদ্রতা হচ্ছে একটা অক্ষমতা, একটা দুর্বলতা, আর সবসময় বিচ্ছিরি ব্যবহার করতে পারা তা হচ্ছে সমাজ সই হয়ে ওঠা, জীবন সই হয়ে ওঠা। একটা লোক, তার সঙ্গে বেশি আলাপ নেই, তাকে ইচ্ছে করে গায়ে পড়ে একটা ব্যক্তিগত প্রশ্ন করে ফেলতে পারে। বা একটা গায়ক ফুটপাত দিয়ে যাচ্ছে, দৌড়ে গিয়ে দাদা কিচ্ছু হচ্ছে না, একদম গেঁজে যাচ্ছেন। আরে একটা লোককে তুই দৌড়ে গিয়ে ধরে বলতে পারিস আপনাকে আমার খুব ভাল লাগে, কিন্তু দৌড়ে গিয়ে বলা যায় আপনাকে আমার খুব খারাপ লাগে। আর সোশ্যাল মিডিয়ায় মধ্যবিত্ত যা করছে সেটা দেখে তো মনে হয় যে কিছুদিন আগে মানে কল্পনা অবধি করা যেত না কেউ নিজের বিষ এইভাবে গলগলিয়ে প্রকাশ্যে উগরে দিতে পারে। এটা হতে পারতো না। ইনফ্যাক্ট আমার তো মানে সত্যি বলতে কি মনে হয় যে এই সোশ্যাল মিডিয়ার গোটা ব্যবহারটাই উপচে গিয়ে এই যে বাহ্যিক যে একটা সমাজ, বাস্তব যে সমাজ, যেটা আমরা সাধারণত চলি না, সোশ্যাল মিডিয়াতেই আমরা থাকি, বাকি জীবনটা যাপন করি যাতে সোশ্যাল মিডিয়া আবার চলে যেতে পারি, তো সেই সমাজটায় এই ব্যবহারটা গিয়ে উপচে পড়েছে। আমি জানি না সোশ্যাল মিডিয়া কবে এটা শুরু হলো, কিন্তু যারা শুরু করেছিল তারা নিশ্চয়ই ভেবেছিল এ বেশি দিন চলবে না বা প্রতিবাদ হবে। উল্টে তারা দেখলো যে দলে দলে লোক যোগ দিচ্ছে, এই কি সুন্দর লাগছে, আমিও খিস্তি করব, আমিও সবাইকে অপমান করব, আমি গালাগাল দেবো সকাল থেকে, খুব মজা। এবং তারপর দেখা গেল এটা সমাদৃত হচ্ছে এবং তারপর এটাকে স্বাভাবিক ব্যবহার বলে ধরে নেওয়া হচ্ছে। এই আজকে সকাল থেকে কাকে গালাগাল দিলি, দিসনি কেন, শরীর খারাপ? মানে এই যে সোশ্যাল মিডিয়ার একটা অনন্ত অনুমোদন, ইত্রমর প্রতি এই যে একটা অনন্ত প্রশ্রয়, এইটা থেকেই একটা অনুপ্রেরণা প্রবাহিত হচ্ছে এবং সেটা লেবড়ে জুবড়ে পুরো সমাজটাকে ভিজিয়ে দিচ্ছে। এইবার সেই মধ্যবিত্ত তো আর বলতে পারে না আর ভদ্রতা আমার আছে, না নেই। সে এখন অভদ্রতাকে একটা গৌরবের জিনিস বলে মনে করছে। আচ্ছা, এই যে অভদ্রতা করছে, তেড়ে তেড়ে গিয়ে লোককে গালাগাল দিচ্ছে, তাতে কি তার সাহস বেড়েছে? না। মধ্যবিত্তের যে গঠন, তার একদম প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে ভীরুতা, মেরুদণ্ডহীনতা। কোনো ক্ষেত্রে তার কোনো সাহস নেই, সে সাংঘাতিক ভয় পায়, সব কিছুকে ভয় পায়। সে একটা বদ্ধ জলাশয়ে থাকে, সেখানে নুড়ি এসে পড়লো তো আবার তরঙ্গ উঠছে, ও বাবা, সবসময় ভয় পেয়ে যায়। প্রথা ভাঙার ভয়, অভ্যেস ভাঙার ভয়, এই তাকে এমন করে আক্রান্ত করে রেখেছে যে কল্পনা করা যায় না। প্রধান ভয়টা কি? অবশ্যই টাকা না থাকার ভয়, আবার গরিব হয়ে যাব সেই ভয়, চাকরি চলে যাবে আমি খেতে পাবো না সেই ভয়। কারণ বড় লোক যে, তার তো অত ভয় নেই, কারণ সত্যি কিছুটা টাকা যদি চলেও যায়, সে যদি ওপর থেকে পড়েও যায়, একটা মোটামুটি কোথাও নরম গদি আছে যা তাকে আঘাত থেকে একটু রক্ষা করবে, প্রশমিত করবে, হ্যাঁ ঠিক আছে, কত আর টাকা গেছে। আর যে গরিব, তার তো কিছু টাকা নেই, তার কোনো ভয়ও নেই, সে একদম বেপরোয়া। এর মধ্যবিত্তের তো বড় লোকের আত্মবিশ্বাসটাও নেই, গরিবের বেপরোয়াপনাটাও নেই, অল্প লইয়া থাকে, তো অল্প লইয়া থাকে, তার যাহা যায় তাহা যায়। কি করবে? সাংঘাতিক ভয়, ঝুঁকি নেওয়ার ভয়ঙ্কর ভয়। দেখবেন মধ্যবিত্ত ব্যবসাকে ঘেন্না করে। এখন একটু বদলেছে ব্যাপারটা। একসময় সম্বন্ধ করে বিয়েতে, পাত্র ভালো কিন্তু বিজনেস করে, তাকে বিয়ে দিতে চাইছে না কেন? একটা তো মত আছে যে ব্যবসায়ী মাত্রই অসৎ, সে কথা ছেড়ে দিন, কিন্তু মূলত তার ধারণা ব্যবসায় ঝুঁকি আছে,
তাহলে লোকটা দেউলিয়া হয়ে যেতে পারে। আর তার চেয়ে যে একটা মলিন কেরানি, মানে 0 ওয়াট বাল্বের মতন অস্তিত্ব, মানে সে একটা চাকরি করে, সেটা জঘন্য চাকরি, যাচ্ছে তাই মাইনে, চাকরিতে কোনো স্বাধীনতা নেই, কোনো সম্মান নেই, কিন্তু না, পাত্র হিসেবে ও ভালো। কেন? কারণ আবার নিরাপদে বাঁশ গেলে ওই যাচ্ছে তাই মাইনেটা পাবে তো। একটা চুটকি আমরা সবাই জানি, প্রত্যেকে জানি, সেটা হচ্ছে মা বলছেন বড় ছেলেটা মানুষ হয়েছে ভালো চাকরি করে, মেজো ছেলেটা মানুষ হয়েছে ভালো চাকরি করে, আর ছোট ছেলেটা বকে গেছে ব্যবসা করে, আরে ওরই কোম্পানিতে তো বড় ছেলে আর মেজো ছেলে চাকরি করে। এইতে মধ্যবিত্তের মানসিকতাটা পুরোটা বোঝা যায় যে এই হচ্ছে সে। এবার ঝুঁকিটা কোথাও নেবে না, চাইনিজ রেস্তোরাঁয় খেতে গেছে, আরে মেনুটা উল্টে পাল্টে যা দেখছে, ডাইনে বাঁয়ে উঁচু নিচু, ওরকম করে সিলেবাস কোনো দিন পড়েনি, তা অর্ডার কি? সেই ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আরে ওই তো 100 বার খেলি, তা আজকে অন্য বাবা রিস্ক হয়ে যাবে, বাবা এই পয়সা দিয়েছি তো, তারপর যদি বাজে খাবার আসবে, তুই একটা পরীক্ষা করে দেখ না, ভালো খাবারও তো হতে পারে, রোজ এই এক কাপ না ফ্রাইড রাইসের চিলি কেন, মেনুটা অতক্ষণ ধরে পড়ছিলি কেন, ফিজিক্সের মতন কোনো মানে নেই। 1992 সাল সুমনের ক্যাসেট বেরিয়েছে, ওরে বাবা নিন্দের একেবারে, এটা গান, হ্যাঁ এই জিনিস থাকবে 2 বছরও কোনো দিন থাকবে না, এইসব গান আমরা কি শুনেছি? আরে কি হচ্ছে, হ্যাঁ রোগা রোগা চেয়ার কন্ডাক্টর, রাস্তার পাগল, এইসব নিয়ে গান লেগেছে, একটা জঘন্য যাচ্ছে তাই গান হচ্ছে। কারণ স্বাভাবিক একটা ভয় আছে নতুনের প্রতি, কারণ এর প্রথা ভেঙে কাজ করছে, আমার অভ্যেসটা ভেঙে যাচ্ছে, আমার অস্বস্তি হচ্ছে, আমি সেই দিকে যাবই না, আমি গ্রহণেচ্ছুই নই, আমি কোনো রকম চেষ্টা করবো না। হ্যাঁ আপনারা যে মনে মনে ভাবছেন আমি জানি, কেন সুমনকে কি কেউ নেয়নি? হ্যাঁ কয়েকজন লোক সুমনকে নিয়েছে, তারা রোজ সুমনের অনুষ্ঠান দেখতে যাচ্ছে। আপনি গায়কটা দুর্দশার কথা ভেবে দেখুন, জলসার পর্দা খুলে গেল, ফার্স্ট রোতে ওই চেনা মুখ, সেকেন্ড রোতে ওই চেনা মুখ, ওরাই কালকে এসছিল, ওরাই পরশু এসছিল, ওরাই আগামীকাল আসবে, ওরাই পরশু আসবে। আরে আর এটা লোকের তো ইচ্ছে করে নতুন নতুন লোক আসুক, গান শুনুক, তার বেলা কিছু না। বৃহত্তর যে মধ্যবিত্ত সমাজ সে বলে চলেছে হ্যাঁ এইটা জীবনমুখী, তাহলে আমরা একদিন ধরে যে গান ভালোবাসলাম সেটা কি মরণমুখী? হ্যাঁ এটা ঠিক যে এখন মধ্যবিত্ত সুমনকে ভালোবাসে, তার 2টো কারণ আছে, একটা হচ্ছে নতুনটা পুরনো হয়ে গেছে, আর একটা হচ্ছে সুমন এখন নতুন কোনো বিস্ফোরক সাংস্কৃতিক কাণ্ড করেন না, তো থ্রেডটা যেই থেমে যায়, ভালো ভালো লোকটা ভালো, লোকটা ভালো, এইটা হচ্ছে মধ্যবিত্তের ধরন। এইবারে ঝামেলাটা হচ্ছে যখন এরকম ভয় হয় না, তখন মনের কুঠুরিগুলো তো পাশাপাশি খুব কাছাকাছি, তখন একটা থেকে আরেকটা সংক্রমণ হয়ে যায়। মানে ভয়টা কেন পাচ্ছি কিছুদিন পর হেতুটা থাকে না, সবেতেই ভয় পাচ্ছে, কোনো কারণ কোনো ভিত্তি আপনি খুঁজে পাবেন না। যৌনতা হবে, জামা কাপড় খোলা হচ্ছে, সবচেয়ে আনন্দের সময়, পুলকে বুক ধড়স ধড়স করে, কারণ এবার তো যৌনতাটা হবে। মধ্যবিত্ত কি ভাবছে, আমি পারবো তো? আরে দূর বাবা, তুই আনন্দটায় নেমে যা না, তারপর দেখা যাবে তুই পারবি না। যে এত ভয় কল্পনা করা যায় না। এবং এইভাবে যে জিনিসটার মধ্যে যাচ্ছে, যেতে যেতে হয়েছে কি, লোকে বাঘকে ভয় পায়, লোকে মনস্টারকে ভয় পায়, মধ্যবিত্ত আনন্দকে এমন ভয় পায়। হঠাৎ সন্ধ্যে 7:30 একটা বন্ধুর বাড়িতে বসে আছে, হৃদয় দেখছে ছনছন করে আনন্দের হাওয়া বইছে, হ্যাঁ আমার হঠাৎ আনন্দ হচ্ছে কেন? হয়তো কারণ আছে, হয়তো বন্ধুর সান্নিধ্য ভাল লাগছে, হয়তো সেই সারাদিনটা তাকে কেউ অপমান করেনি, একটা দিন হয়তো মিরাকল হয়, সারাদিন কেউ অপমান করেনি, একটা কথা দূর থেকে একটা গান ভেসে আসছে, যেটা প্রিয় গান, 1.5 পেগ মদ খেয়েছে, ভাল লাগছে, কেন আনন্দ হচ্ছে কেন? এটা কোথাও যাচ্ছে, জানলার কাঁচটা নামিয়েছে, হু করে হাওয়া আসছে, চুল উঠছে, বন্ধু বান্ধবের সঙ্গে যাচ্ছে, সেখানে যাবে বেড়াবে, অফিসে ছুটি নেওয়া আছে, বস কিছু বলেনি, আনন্দ হচ্ছে কেন? তার মানে কি এটা খারাপ কিছু হবে? তার মানে কি এটা নিশ্চয়ই একটা দুঃসংবাদ আসবে আমার যখন এত, না ভাববো না। কেন রে? কারণ যত হাসি তত কান্না, বলে গেছে হেমন্ত মান্না। আরে ভাই তোর এত ঝঞ্ঝাটা কি রে, সে কথা বলা যায় না। এই যে এতখানি আনন্দের প্রতি একটা অনীহা তৈরি গেছে না, সব মধ্যবিত্ত ভাবে যে তার মতন দুর্ভাগা কেউ নেই, তার মতো পাথর চাপা কপাল নিয়ে কেউ জন্মায়নি, তার প্রাপ্যটা কেউ কোনোদিন দিল না, সব সময় মনে করে। আপনি ইয়াং মধ্যবিত্তকে জিজ্ঞেস করুন, হ্যাঁ দেখ চাকরির ইন্টারভিউটা তো ভালো হয়েছে, কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবো না, দেখিস কুকুরে খেয়ে নেবে, তবু আমি পাবো না, আমার হবে না। আর একটু বয়স্ক মধ্যবিত্ত একজন রুগ্না আত্মীয়কে দেখে নার্সিংহোম থেকে বেরোচ্ছে, ওই কপালে নাচছে, ওইরকম প্যারালিসিস হয়ে পড়ে থাকবো আর মুখ ঝামটা খাবো। সব সময় সে জানে তার খারাপ হবেই, তার গায়ে লোকে গুটখা থুকে দেবে, হ্যাঁ, এবং তার পুরী যাওয়ার আগে পক্স হয়ে যাবে, সবাই যেতে পারবে, সে যাবে না, এইটা সে একদম নিশ্চিতভাবে জানে। আপনারা শোনেন না, আমরা আগে বাংলা ফুটবলের ধারাভাষ্য শুনতাম, সেখানে বলা হতো যে কাটিয়ে ঢুকে পড়েছেন পেনাল্টি বক্সে, আরেকজনকে কাটিয়েছেন, শট নিয়েছেন, কিন্তু না, এই যে না, এইটাকে বাঙালি মধ্যবিত্ত তার রক্তে লসিকায় প্রতিটি কোষে বয়ন করে নিয়েছে, ও আমার হবে না, ওরকমভাবে আমি পারবো না। এবং সেই করতে করতে যেটা হয়েছে, এই যে বিষণ্ণতায় যাওয়ার গলিটাকে চট করে চিনে গেছে না, এতে মধ্যবিত্ত আনন্দ বিরোধী হয়ে গেছে।
গাড়ি করে যাচ্ছে, রাস্তা বেরোচ্ছে, বয়সের ধর্মে যুবক যুবতীরা হাসতে হাসতে, এত হাসি কিসের বলতে, এদের তো ফুর্তি কিসে, এরকম চাপা পড়ে মরবে, দেখবি কোনদিন কিছু হবে। একজন স করে বাইকে চলে গেল, এক্ষণে উল্টে পড়বে, মরবে। মানে মধ্যবিত্ত বিষণ্ণ থেকে হয়ে উঠেছে অভিসম্পদময়। এ কি, এটা তো একটা ধরন হতে পারে না, কিন্তু তার এই রকম একটা ব্যাপার আছে। এবং যে শিল্পে খুব আনন্দ আছে, উপভোগ করে, কিন্তু তার কাছে তা নিশ্চিতভাবেই অগভীর ও লঘু। আনন্দ কিসে, শিল্প হবে, হ্যাঁ, বসে থাকতে অসহ্য কষ্ট, এমন হাই উঠছে যে তার মধ্যে আইফেল টাওয়ার ঢুকে যেতে পারে, মন আনচান করছে, চলে না, খুব গম্ভীর, খুব সুন্দর শিল্প। এর মানে এই নয় যে সেই শিল্প মহৎ হতে পারে না, পারে, কিন্তু মধ্যবিত্ত নিশ্চিত যে যেহেতু নিরসার একঘেয়ে লাগছে তাহলে মহৎ, আর যেহেতু ওটা আনন্দ আছে তাহলে লঘু। এইভাবে তো জিনিস চলতে পারে না। এবার এই যে এত ভয়, ব্যর্থতার ভয় এবং অবশ্যই স্বভাবের একটা আলস্য, এর থেকে মধ্যবিত্তের একটা আশ্চর্য বৈশিষ্ট্য জন্ম নিয়েছে, তা হচ্ছে পরাজয়ের প্রতি তার মুগ্ধতা। পরাজয়কে বাধ্যতামূলকভাবে মহিমান্বিত করার অভ্যেস। পৃথিবীতে আর কোনো গোষ্ঠী নেই যার কাছে জয়ীর চেয়ে সবসময় পরাজিত বেশি মর্যাদা পায়, জয়ের চেয়ে সবসময় পরাজয় বেশি পুজো পায়। যে লোকটা দৌড়ে সোনা পেল সম্মান করবে, হাততালি দেবে, কিন্তু যে লোকটা পা মচকে লাস্ট ল্যাপে পড়ে গেল, একটুর জন্য পারলো না, ওরে বাবা, দৌড়ে চুমুকে মালা দিয়ে বেদিতে তুলে সোনা হলো, লোকটা ভাবছে কেন সোনা পেতে গেলুম, কেন পড়ে গেলুম না রে ভাই। এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই যে পরাজিতের প্রতি দরদ সভ্য মানুষের একটা সাংঘাতিক বড় গুণ। এবং মধ্যবিত্তের যে কটা গুণ এখনও তাকে উজ্জ্বল করে রেখেছে, কয়েকটা গুণ তো আছে, সেগুলোর কথা আমি বক্তৃতায় বলবো না, কিন্তু আছে, সেই গুণগুলোর মধ্যে একটা অত্যন্ত উল্লেখযোগ্য গুণ হচ্ছে পরাজিতের প্রতি সহমর্মিতা। এতেও কোনো সন্দেহ নেই যে আমি যদি শুধুমাত্র জয়ীকে পুজো করব এরকম একটা অভ্যেস তৈরি করি, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বীকৃতির প্রতি একটা অন্ধভক্তি, যা অতি অবশ্যই পরিত্যাজ্য। কিন্তু তা বলে তো আমি এরকম একটা সমীকরণ তৈরি করতে পারি না যে ওই লোকটা বস্তুগতভাবে হেরে গেছে মানেই প্রতিভাগতভাবে জিতে গেছে। তা কি করে বুঝলি? ওর একটা নোবেল পেয়েছে, হ্যাঁ, বাহ, ভালো লিখতো, হ্যাঁ, ও না খেতে পেয়ে মরে গেছে, কোনো স্বীকৃতি পায়নি, ও হচ্ছেও ভালো লিখতো, এই হচ্ছে প্রকৃত চ্যাম্পিয়ন। কি করে বুঝলি? তুই আগে লেখাটা দেখ, বঞ্চনাটা দেখছিস কেন? একটা লোকের কীর্তিটা দেখ। যে লোকটা বস্তুগতভাবে সফল হয়েছে, তার বাড়ি আছে, গাড়ি আছে, প্রাইজ আছে, সেই লোকটা ভালো লিখতে পারে, বাজেও লিখতে পারে। যে লোকটা না খেতে পেয়ে মরে যাচ্ছে, সে লোকটা ভালো লিখতে পারে, বাজেও লিখতে পারে। ফলে আমাকে লেখাটা দেখতে হবে, বঞ্চনাটা নয়, প্রাপ্তিটা নয়। কিন্তু কে শেখাবে কাকে? উত্তর কলকাতায় যা প্রাণ আছে না, কেন? ঘিঞ্জি সরু বিচ্ছিরি গলি, একটা মোটা লোক ঢুকতে অবধি পারবে না, এইখানে আবর্জনা পড়ে আছে, ওখানে কর্পোরেশনের কলে 6টা গামছা পড়া লোক চান করছে, আর দক্ষিণ কলকাতা ঝকঝক করছে, বড় বড় ফুটপাথ, সুবেশ সুন্দর নরনারী ঘুরে বেড়াচ্ছে, ওরা কোনোদিন কবিতা লিখতে পারবে না, ওদের কোনো গভীরতা নেই। প্রাণ এখানে আছে, কেন? তার কারণ এমনিতে তো উত্তর কলকাতা হেরে গেছে, কারণ সে নোংরা, তার মানে অন্য জায়গায় নিশ্চয়ই জিতে গেছে। সমীকরণটা হচ্ছে এদিকে কমলেই ওদিকে বাড়বে। কে এরকম সমীকরণ করেছে? গণিত অনুযায়ী তো জীবন চলে না। কিন্তু বাঙালি মধ্যবিত্তের কাছে এই জিনিস আছে। সিধু জ্যাঠা আমাদের এত প্রিয় কেন? একটা সংলাপের জন্য। আমি অনেক কিছু করলেই অনেকের পশ্চাৎ থাকতো না, তাই আমি কিছুই করিনি। তা সিধু জ্যাঠাকে প্রশ্ন করতে হবে, করনি কেন? তোমার ক্ষমতা ছিল, তুমি সেটা কাজে অনুবাদ করলে না কেন? বাঙালি মধ্যবিত্তের প্রিয় মিথ হচ্ছে একজন বৈজ্ঞানিক, মিথ সত্যি নয়, কিন্তু একজন বৈজ্ঞানিক হেদুয়ার ধারে বসে আছেন সন্ধ্যের ঝোঁকে, ও থিওরি অফ রিলেটিভিটি ও কবে আমি আবিষ্কার করে ফেলছি, আমার খাটের তলায় পড়ে আছে। তুমি তো আমি পাঠাইনি কোথাও, আমার ভালো লাগে না। কেন পাঠাওনি? কেন? পাঠালে তো সমগ্র জগৎ ঋদ্ধ হতো। হ্যাঁ, এতেও কোনো সন্দেহ নেই যে স্বীকৃতি বা খ্যাতির পেছনে কাছা খুলে ল্যালা করে ছোটা অত্যন্ত খারাপ জিনিস, এবং বাঙালি মধ্যবিত্ত সঙ্গতভাবেই তাকে ঘৃণা করে। কিন্তু তার মানেই নয় যে একটা লোকের কাজ না করাটাকে আমি কাজ করার তুলনায় বেশি সম্মান দেব। একটা না করা কখনো একটা করার সঙ্গে তুলনীয় হতে পারে না। একটা পত্রিকা বেরিয়েছিল, একটা ছোট পত্রিকা, সেইখানে একটা সংখ্যা বেরিয়েছিল। সেই সংখ্যাটা এমন একজনকে নিয়ে, বাঙালি কবি, তিনি কবিতা কিছুটা লিখেছেন, গদ্য লিখেছেন, খুব বেশি লেখেননি, সংখ্যাও খুব বেশি নয়, তো গুণমানও খুব বেশি নয়, কিন্তু তারপর তিনি ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছিলেন, পাগল মতো হয়ে গেছিলেন। ফলত বাঙালি মধ্যবিত্ত তার স্বভাবসুলভ হইতে স্বভাবসুলভভাবে বলা বলি শুরু করেছে যে না, এ যদি লিখতো এর কাছাকাছি কেউ দাঁড়াতে পারতো না। আর তাকে নিয়ে পত্রিকার সংখ্যা বেরিয়েছে। তো অনেকে লিখেছেন, কেউ কেউ প্রশংসা করে লিখেছেন। তা সেখানে একটা প্রবন্ধে লিখছেন, তন্ময় মৃধা একটা প্রবন্ধ লিখছেন, যার সারমর্মটা হলো এইরকম যে একটা লোক করতে পারতো, এটা তো কখনো লোকটা করেছে তার সঙ্গে তুলনীয় হতে পারে না। একটা লোক করতে পারতো বলে আমি একটা পত্রিকার সংখ্যা তাকে নিয়ে বের করবো, সেটা কি করে হয়? বলে তিনি একটা জায়গায় লিখছেন, আমি উদ্ধৃত করছি, কোনো কিছু করা মানে সেটা করা। নদীর উপর সেতু নির্মাণ করা মানে আসলে নদীর উপর সেতু নির্মাণ করা। সাহিত্য রচনা করা মানে সাহিত্য রচনা করা। করা মানে
না করা নয়। এই সোজা কথাটা আশ্চর্য বাঙালি মধ্যবিত্তের মাথায় ঢোকে না, বা যদি বা ঢোকে সে জোর করে বের করে দেয়, কারণ তাহলে তো তাকে বলতে হয় আমাকে চেষ্টা করতে হবে, আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে প্রস্তুতি নিতে হবে। কিন্তু অপ্রস্তুত হয়ে আসার যে আনন্দ, আমি তো কিছু তৈরি করি না, আমি এমনি আসি, এমনি এসে বসে মানে বয়ে যাই, এই জিনিসটাকে তো সে কিছু করতে পারবে না। ফলত এর সঙ্গে সে আরেকটা জিনিস জুড়েছে, সেটা হচ্ছে চক্রান্ত তত্ত্ব। আমি যে পারলাম না, একটা তো আমারও তো পেরে লাভ নেই, পারুয়া তোরা হ, আমি হব না। আর তার সঙ্গে আছে হচ্ছে আমি পারতাম, ও আমাকে চেপে দিল। একটা লোকের বাড়ি গাড়ি হয়েছে, ভালো চাকরি বাকরি করে, তার মানে তো ঘুষ নেয়, ওপরওয়ালাকে তেল দেয়। আর যেহেতু আমি বাথরুমে ঢুকলে টিকটিকি আর আটশোলা লীলা সর্বক্ষণ দেখতে পাই, সেই জন্য আমি কে না, আমি হতে পারতাম, আমাকে কলিগরা প্রমোশনে চেপে দিয়েছে। আরে পরীক্ষায় একটা ছেলে ফেল করেছে, তার মা বলছে ওই তোর বন্ধুরা এসে ইচ্ছে করে গল্প করিয়ে ওকে ফেল করে দিল, নিজেরা পাস করে গেল। আর তা কখনো হয় নাকি? তারা কি রুটিনে পরিকল্পনা করেছে যে ওকে ফেল করাতে হবে, আর আমাকে ওরা পাস করলো কী করে? সেই কথা বলছিস না কেন? একজন বাঙালি অ্যাথলিট কিছুদিন আগে প্যারিস অলিম্পিক্সে উনি যেতে পারবেন না, কারণ সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কেন না, তিনি মেয়ে অ্যাথলিটরা যেখানে থাকছিল সেইখানকার পাঁচিল বেয়ে উঠছিলেন, ঠিক আছে, সাসপেন্ড করেছে। তো মধ্যবিত্ত ধারণা সাবোতাজ করা হয়েছে, মানে তাহলে কি অবাঙালিরা রাত্রিবেলা গিয়ে তাকে পাঁচিলে হেঁইও করে তুলে তারপর নিজেরা পালিয়ে এসছে? এরকমভাবে হয় নাকি? কিন্তু আমার এই চক্রান্ত তত্ত্ব আর না পারা ওই রকমভাবে মিশে গেছে। এবং এই যে ভয়, পরাজয় বিলাস, নিজের ব্যর্থতার দায় সবসময় অন্যের ঘাড়ে চালিয়ে দেওয়া, এই সব মিলিয়ে হয়েছে কি মধ্যবিত্ত একটা কাণ্ড করেছে। তার সত্তার একেবারে মধ্যিখানে একটা ন্যাকামির গাছ পুঁতেছে। ন্যাকামি আর নাটুকেপনা, যার মানে হচ্ছে আবেগটাকে বাড়িয়ে বা ভাঁড়িয়ে দেখানো। মানে যে অনুভূতিটা আমার হচ্ছে না, কিন্তু সেটা দেখালে একটু নজর টানা যায়, সেই জিনিসটা করে যাচ্ছে। ওই যে একরকম হয় না আজকাল কবিতা বলে দেখবেন গলা কাঁপিয়ে কাঁপিয়ে, ওই যে 1885 যেরকম বলা হতো, ওই রকম হৃদয় কাঁপিয়ে একটা ন্যাকামি করে যাচ্ছে সর্বক্ষণ, কোনো রকম মানে কোনো একটা সময় ছাড়ছে না। একটা লোক মরে গেছে, মৃতদেহটাকে দেখতে এসছে সব আত্মীয়, দেখবেন একজন কিছুক্ষণ পরে মিনমিন করে বলবে আমি পরশু ভোরে একটা স্বপ্ন দেখেছিলাম, খুব খারাপ স্বপ্ন, তোদের বলিনি, তোরা ভয় পেয়ে যাবি। তখন সবাই কী স্বপ্ন উনি বললো আগেই দেখেছেন যে উনি মরে যাবেন, হ্যান হচ্ছে। এবার কিছুক্ষণ পর আরেকজন এসছে, সে এসে বলছে আমি কালকে ভোরে একটা স্বপ্ন দেখে দিয়েছেন, 9 মাসের স্বপ্ন দেখা হয়ে গেছে, এখন আর আপনার হ্যাঁ। সে লোকটা কি রাগ, সে সবে সংলাপটা তৈরি করে এসছে, কিন্তু জ্যাম ছিল বলে আগে আসতে পারেনি, তার স্বপ্নটা বাতিল হয়ে গেল। তাহলে আমি চলে যাই, আমার থেকে কি হবে, আমার আবার অফিস আছে, কি দরকার? কারণ ওই স্বপ্নটা তোকে বলতে হবে। সন্তান খুব একটা কাঁদছে না, বাবা বা মা মারা গেছে, খুব একটা কাঁদছে না, সহজে ওকে কাঁদাও, পাথর হয়ে গেছে, তা নাহলে সর্বনাশ হয়ে যাবে। আরে তুই ন্যাকামিটা করছিস কেন বলতো? কিন্তু করবেই, শুধু শোকে নয় আনন্দেও। প্রথম চুম্বন হয়েছে, তার জিনিসটা খুব একটা সুবিধা হয়নি, হয়ও না, কারণ ওই জিনিস তো অনুশীলনের মাধ্যমে দক্ষতা ও তৃপ্তি বাড়ে। কিন্তু পড়েছে শুনেছে যে এটা একটা অলৌকিক ব্যাপার, তো এমন করে তাকাচ্ছে যেন একটা অমৃত লেমন জুস নেমে এসছে তার জীবন, মোমবাতির মতো গলে পড়ছে, চোখ পিট করছে। আরে কি দাঁড়া না রে বাবা, এটা চুমুকে এনে, তার তো ঝামেলা হয় না। কিন্তু ওকে ওই জিনিসটা দেখাতে হবে যে কতখানি আপ্লুত। আর প্রথম প্রেমে ব্যর্থ হওয়ার পর, মানে যাকে ভালোবাসা আমরা বলি লেঙ্গি খাওয়ার পর, দেয়ালে হেলান দিয়ে এমন আস্তে আস্তে বসে পড়ছে যে লোকে ভাববে স্লো মোশন ক্যামেরায় করার কি দরকার, এর কাছ থেকে কোরিওগ্রাফি শিখে যাও। এবং এই নাকামিটা কোনোদিন কোনো ক্ষেত্রে কোনো রকম ব্যত্যয় হচ্ছে না, যেন একটা তৃতীয় শ্রেণীর কাব্য নাটক গোটা সমাজ জুড়ে সর্বক্ষণ অভিনীত হয়ে চলেছে। সারাদিন ধরে ফেসবুক করছে, ফেসবুকে লিখছে ইস কি সুন্দর ছিল সেই সব দিন যখন ফেসবুক ছিল না, বলে ঝুঁকে পড়ছে যে কটা লাইক পেল। আরে ভণ্ডামিটা করছিস কেন? তুই তো ফেসবুকের জন্য বাঁচিস, তার আগে তোকে 2টো লোক চিনত না, আজকে 221টা বন্ধু হচ্ছে, বলছিস না কেন ফেসবুক পেয়ে আমার জীবন খুব ভালো হয়েছে। হোয়াটসঅ্যাপে লিখছে যে এই যে হোয়াটসঅ্যাপে চট করে কথা চলে আসে না, একদম ভাল লাগে না। কি সুন্দর চিঠির জন্য আগে প্রতীক্ষা ছিল, হ্যাঁ তোর জন্য রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজে রাতে এখন হবে, আর তোর চাকরির চিঠিটা কোনোদিন আসবে না কারণ রানারকে জঙ্গলে বাঘে খেয়ে নিয়েছে, আর তুই ভালো থাকবি। এই ন্যাকাগুলোকে ঘেঁটি ধরে জঙ্গলে নিয়ে গিয়ে গাছের ছাল পরিয়ে আর মোবাইলটা কেড়ে নিতে হয়, দাও ফিরে সে অরণ্য বলে তোরা নাচ। এবং যথারীতি মধ্যবিত্ত শিল্পে সেই ন্যাকামির উপাসনা করে যাবে। শিল্পকে কীরকম হতে হবে, ঠিক সে যেরকম জেনে গেছে, অর্থাৎ জিনিসটা হবে হচ্ছে স্যাঁতস্যাঁতে, নিংড়োলে তার থেকে কিছুটা চিনি, কিছুটা মধু আর কিছুটা স্যাকারিন ছাড়া আর কিছু নিঃসৃত হবে না। কোনো অস্বস্তি, কোনো ঝাঁকুনি শিল্প থেকে উচ্চারিত হবে না। যে গতে চিরকাল ওই শিল্পটা বেজে এসছে সেই গতই এখান থেকে সমস্ত সময় বেরোবে এবং প্রত্যাশার বাইরে কখনো যাবে না। এই বাঙালি মধ্যবিত্তের সংস্কৃতি পরায়ণতা নিয়ে অনেক কথা বলা হয়েছে, অনেকজন বলেছেন, আমি আর বেশি বলছি না, সংক্ষেপে একটা কথা বলি। যদি বাঙালি মধ্যবিত্ত সত্যি সত্যি সংস্কৃতিটা বুঝতো, তাহলে প্রত্যেক দিন বছরের পর বছর সন্ধেবেলা টিভিতে চোখ সেটে ওই এক রাজনৈতিক খেউট দেখে যেত না।
যেখানে ওই একদল লোকই আসেন, তাদের কেউ একজন বলেছিলেন চমৎকার রসিকতা করে যে এরা সবাই ওই টিভি চ্যানেলের অফিসের কাছে বাড়ি ভাড়া নিয়েছে, নইলে যেতে পারবে না তো, রোজ সন্ধ্যেবেলা যেতে হবে, অফিস করে এসে ওখানে ঢুকে যায়, বউ এখন ওকে ভালো চেনে না, ওই টিভি চ্যানেলের অ্যাঙ্কার ভালো চেনে। তা ওইখানে এক লোক এক কথা বলছে, আর বলবেই বা কি, তার তো একটা অবস্থান আছে, এক কথা বলে যাচ্ছে, সেইটাই দেখে যাচ্ছে, এবং বলার ভঙ্গির মধ্যে খুব একটা শিক্ষা বা সংস্কৃতি আছে বলেও মনে হয় না, কিন্তু সে ওইটা দেখছে আবার বলে, বাবা সত্যি সহ্য করা যায় না টিভিতে যা চলেছে, বলেই ওই সময় গিয়ে খুলে দেয়। মানে জনপ্রিয়তার কোনো শেষ নেই, ওটাকে হাঁ করে গিলবে। একজন লোক, তাকে আপনি জিজ্ঞেস করলেন আপনার জীবনের উদ্দেশ্য কি, সে বলবে রাঢ়বঙ্গে নাট্য আন্দোলন নিয়ে একটা লিটল ম্যাগাজিন বের করছি। তারপর দেখলেন ফেসবুকে সারাক্ষণ নাম করা লোক কে কাকে বিয়ে করছে, কটা বিয়ে করছে এবং কটা বিয়ে করা উচিত, এই নিয়ে সে একদম মেতে আছে, অর্থাৎ কেচ্ছা, এবং তারপর তাই থেকে তর্ক, এবং সেই তর্কটা প্যাশনেটভাবে করা, এইটাই মোটামুটি তার কাজ। এই হচ্ছে বাঙালির মধ্যবিত্তের সংস্কৃতির অবস্থা। এতে কোনো সন্দেহ নেই যে বাঙালি মধ্যবিত্ত সংস্কৃতিকে খুব ভালোবাসে, কেচ্ছাকে যেমন ভালোবাসে সংস্কৃতিকে তেমনই ভালোবাসে। পরায়ণ শব্দটার অর্থ হচ্ছে আসক্ত, একনিষ্ঠ। তাহলে বাঙালি মধ্যবিত্ত কি সংস্কৃতি পরায়ণ? নিশ্চয়ই। কিন্তু বাঙালি মধ্যবিত্ত কি সংস্কৃতি বোদ্ধা? একেবারেই নয়। সংস্কৃতি প্রেমী আর সংস্কৃতি বোদ্ধা এক জিনিস নয়। আপনি ক্রিকেট খুব ভালোবাসতে পারেন, তার মানে এই নয় যে আপনি ক্রিকেট শিক্ষিত বা ক্রিকেট দীক্ষিত। একটা সংস্কৃতি, সত্যি সত্যি একটা সংস্কৃতি বুঝতে গেলে মনটাকে খুলে রাখতে হয়। যা কিছু নতুন, যা কিছু আশ্চর্য, যা কিছু অন্যরকম, তাকে আগে গ্রহণ করতে হয়। গ্রহণ করার পর তুমি বিশ্লেষণ করতে পারো, করে তোমার মনে হতে পারে নতুন হলেও এই জিনিসটা বিচ্ছিরি বলে ত্যাগ করতে পারো। কিন্তু নতুন বলেই যদি তুমি তার থেকে পালাও, বা নতুন বলেই যদি তুমি তাকে একটা ঝাপড় মারো, তাহলে তুমি সংস্কৃতি বোঝো না। সংস্কৃতির কাজ একটা জলপট্টি সরবরাহ করা নয়। বাঙালি মধ্যবিত্তের ঝামেলা হচ্ছে সে একটা নরম নরম সংস্কৃতিকে খুব উপাসনা করে, তাতে কোনো অসুবিধে নেই। এই নরম নরম সংস্কৃতি, এই ভিজে ভিজে সংস্কৃতি অত্যন্ত মহৎ শিল্পের জন্ম দেয়, এতে অত্যন্ত মহৎ শিল্প জন্মাতে পারে, কিন্তু এটা এক রকম শিল্প, একটা মাত্র রকমের শিল্প নয়। কিন্তু বাঙালি মধ্যবিত্ত তা বোঝে না। ফলে বাঙালি মধ্যবিত্ত সংস্কৃতিকে ভালোবাসে, আন্তরিকভাবে ভালোবাসে। সংস্কৃতি ডুবে গেল বলে তার যে প্রাত্যহিক হাহাকার, আন্তরিক হাহাকার, তার গ্যাসের ব্যথা যেমন হয় সংস্কৃতির ব্যথা তেমনই হয়। কিন্তু তার মানে এই নয় যে সংস্কৃতি জিনিসটাকে সে বুঝতে পারে না। কিন্তু তাতে অসুবিধে নেই, কারণ পৃথিবীতে কোনো সমষ্টি নেই। দেশে দেশে কালে কালে কোনো জাতিতে কোনো গোষ্ঠী এরকম জন্মায়নি যেখানে বেশিরভাগ লোক উচ্চ সংস্কৃতি বোঝে। কারণ বেশিরভাগ লোকের মাথায় সূক্ষ্ম জিনিস ঢোকে না, বেশিরভাগ লোকের মাথায় অতটা ক্ষমতা নেই যে সে উঁচু জিনিসটা বুঝতে পারে। সে গোদা একটা জিনিস নিয়ে থাকে, তাতে অসুবিধে নেই। তুমি একটা অন্য গোষ্ঠীকে জিজ্ঞেস করো, কী করো? আমি ট্যাক্সি চড়তে ভালোবাসি, আমি তাস খেলতে ভালোবাসি, আমি IPL দেখতে ভালোবাসি, আমি সোফায় শুয়ে থাকতে ভালোবাসি। সংস্কৃতি ভালোবাসি না, ভাল লাগে না, বুঝি না, অসুবিধা তো নেই। কিন্তু বাঙালি মধ্যবিত্ত তো তা করলে চলবে না। তাকে তো কানে কানে কেউ বলেই দিয়ে গেছে যে তুমি পেট থেকে পড়ে সংস্কৃতি বুঝে গেছো, তুমি বিরাট বোদ্ধা। বাঙালি মধ্যবিত্তের সন্তান যখন জন্মায়, ডিফেক্ট নিয়ে জন্মায়। এখানে একটা বাটখারা 10 কেজি, ওখানে একটা বাটখারা 10 কেজি, তাতে লেখা আছে সংস্কৃতি বুঝিব, সংস্কৃতি বুঝিব। ফলে সে কখনো বলতে পারে না ভাল লাগে না, আমি সংস্কৃতি, বা আমি সংস্কৃতি ওই কে জানে বাবা, আমার ট্র্যাশ বলিউড ভাল লাগে, ও সময় আমি বুঝি না, যা, এসব বলতে পারে না। তাকে বলতেই হবে যে হ্যাঁ অমুকটা হয়েছে, এডিটিংটা ঠিক হয়নি। এডিটিং কি সে জানে না, কিন্তু ওইটা বলে তাকে একটা নম্বর তুলে নিতে হবে। এইবারে ঝামেলা হচ্ছে যে কোনো দিন কি এরকম কেউ আসবে যার কোনো একটা কথা বা যার কোনো একটা লেখা বা যার কোনো একটা নাটকের তোড়ে বাঙালি মধ্যবিত্ত বুঝতে পারবে যে তার আসলে এরকম কোনো দায় নেই। সংস্কৃতি বুঝলে বোঝ, না বুঝলে না বোঝ, ক্রিকেট বুঝলে বোঝ, না বুঝলে না বোঝ, যেভাবে জীবনটা চলে। যদি কোনো দিন এই দায়টা সে ঝেড়ে ফেলতে পারে, তাহলে হয়তো আরও অনেকটা ফুরফুরে জীবন, আরও অনেকটা ফুরফুরে দিন সে যাপন করতে পারবে। তখন না হয় তার সম্পর্কে একটা চমৎকার ইতিবাচক বক্তৃতা আমি লিখে আনবো আর আপনাদের শোনাবো। নমস্কার, ধন্যবাদ।